রাজু ভাস্কর্য ওই দিক থেকে এবং পিছন থেকে দুই দিক থেকে আমাদের উপরে গুলি করেছে। হলুদ দিকে যারা আসছে তাদের উপরেও মোটামুটি টিয়ারশেল লিক করা হয়েছে। ওইখান থেকে দুই দিক থেকে টিয়ারশেল মারা হয়েছে। রক্তের রাজপথ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঞ্জিত হতে পারে, কিন্তু আমরা কখনোই হল ছাড়বো না। ধৈর্য ধরার অনুরোধ প্রধানমন্ত্রীর, বললেন সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করলে হতাশ হবে না কেউ। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গায়েবানা জানা যায় বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, নাটক সাজিয়ে বিভ্রান্ত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি ক্ষমতাসীনদের। 4G কভারেজ সীমিত করায় ঢাকা সহ বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটে ধীর গতি। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বললেন কোটা আন্দোলনে প্রাণহানির জন্য দায়ী ফেসবুক। প্রতারণার মাধ্যমে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব লিবিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশিদের, নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়। কূটনৈতিক সম্পর্ক না থাকায় বিপাকে দূতাবাস। পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে মানুষের ঢল, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পাহারায় নানা আচার পালন। কোটা বিরোধীদের আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম কারা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন সংঘাতে নিহত প্রত্যেকের জীবন জীবিকার দায়িত্ব নেবেন তিনি। কোটা ইস্যুতে আদালতে ন্যায় বিচার পাবেন শিক্ষার্থীরা, এমন আশ্বাস দিয়ে সরকার প্রধান সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান। সন্ত্রাসী কার্যক্রম চালানো প্রত্যেকের সাজা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে
এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতামাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। এদিকে আন্দোলনে হামলার প্রতিবাদে কাল সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যায় তাদের নিজস্ব ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এই ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ, সুষ্ঠু বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা দেন তারা। তবে তারা জানিয়েছেন হাসপাতাল ও জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকতে পারবে শাটডাউনে। এছাড়া শুধু অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দেন তারা। কোটা সংস্কার আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামায়াতের হাতে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য সারা দেশের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি। এদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ কর্মী সবুজের জানাজায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গত কয়েকদিনের সহিংসতায় শিক্ষার্থী হতাহতের ঘটনা এবং আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে তেজগাঁওয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা খেতে অংশ নেন ঢাকা জেলা, ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণের নেতারা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামাতের হাতে। মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ। আক্রমণকারী শিবির আর জামাত। আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়ে তিনি নেতাকর্মীদের সারা দেশে সতর্ক থাকার আহ্বান জানান। আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জামাত তো বটেই, এই আন্দোলনে অর্থ বিনিয়োগ করছে পশ্চিমা অপশক্তি। ওদের বিরুদ্ধে কোনো কথাই বলবে ছাত্ররা কিন্তু একটি শব্দ উচ্চারণ করে। মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু চুপ করে বসে নাই। এই ষড়যন্ত্রের পিছনে তারা আছে, একাত্তরের ঘাতক আছে, জামাত আছে, শিবির আছে, ছাত্রদল আছে, বিএনপি সরাসরি যুক্ত। আল্লাহু আকবার। এদিকে মঙ্গলবারের সংঘর্ষে নিহত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ কর্মী সবুজের জানাজা আয়োজিত হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। সে সময় সেখানে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
4G কভারেজ সীমিত করায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কমে গেছে মোবাইল ইন্টারনেটের গতি। এতে ফেসবুক ও মেসেঞ্জারে অনেকে প্রবেশ করতে পারছেন না। দীর্ঘ চেষ্টায় প্রবেশ করতে পারলেও কোনো বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করা যাচ্ছে না। সরকারি নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সময় সংবাদকে নিশ্চিত করেছে 2 মোবাইল অপারেটর প্রতিষ্ঠান। তারা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ কলেজ এলাকায় 4G সেবা সীমিত করা হয়। পরে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ অন্য এলাকায়ও কভারেজ সীমিত করা হয়েছে। দেখছেন রাতের সময়। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। পবিত্র আশুরায় তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডির প্রতীকী কারবালা ময়দানে গিয়ে শেষ হয় মিছিলটি। মহরমের শিক্ষায় শান্তিপূর্ণ বিশ্বের প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। সুরে সুরে শোকের মাতম, মুখে শোকগীতি মার্সিয়া, আর গায়ে কালো পোশাক, বুক চাপড়ে শোক প্রকাশ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু-এর শহীদ হওয়ার হৃদয় বিদারক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের এই শোক মিছিল, যা স্মরণ করিয়ে দেয় 1400 বছর আগে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইসলামের নিশান উজ্জীবিত রাখার সেই মহান আত্মত্যাগকে। আমাদের বাবা, দাদা, চাচারা সবাই একসাথে আমরা এটা পালন করে আসছি। যতদিন আছে আমরা এইভাবে করে যাব। বুধবার সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমাম বাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলে রাখা হয় বিবিডোলা, পরে রঙিন পোশাক পরিহিত ভেস্তার দল, হাত মাতম, এছাড়া ছিল আলম বাহিরা। এর পরে আসে জুলজানা ঘোড়া, জারি মোবারক, আর সব শেষে ইমাম আলী আসগারের দোলনা। আল্লাহকে একটু ভয় করেন, দুনিয়া আছি কয়দিন। কারবালার ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই সত্য যাতে আজ প্রতিটি সমাজে গড়ে ওঠে। পুরো রাস্তায় ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা। প্রায় 3.5 ঘন্টায় মিছিল পৌঁছায় ধানমন্ডির জিগাতলায়। ঐতিহাসিক শোকাবহ কারবালা ময়দানে যেভাবে দিন প্রতিষ্ঠার জন্য জীবন দান করা হয়েছিল, সেই দিনকে সমুন্নত এবং মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা। তারা বলছেন, এই শোককে শক্তিতে রূপান্তর করে সমাজের সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ কার্গো জটে পড়তে যাচ্ছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এমন আশঙ্কা তৈরি হয়েছে C&F এজেন্টদের লাগাতার কর্মবিরতি কর্মসূচিতে। ব্যবসায়ীরা এই অচলাবস্থার অবসান চাইলেও এজেন্টদের স্পষ্ট বার্তা, এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাসে SRO 207 আইন বাতিল না হওয়া পর্যন্ত আমদানি রফতানিতে কোনো কার্গো হ্যান্ডলিং করবেন না তারা। বাস্তবতা স্বীকার করলেও কথা বলতে নারাজ ঢাকা কাস্টমস অফিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে দ্রুত সুরাহায় NBR ও সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। গেল 3 দিন ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার বিভাগের সামনের চিত্র বরাবরের তুলনায় আলাদা। নেই এজেন্টদের দেখা পণ্য খালাসের তোড়জোড়। 2-1 এজেন্ট করিডোরে ঘুরে ফিরে সময় পার করছেন। এ চিত্র এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণার পর থেকে। তাদের স্পষ্ট বার্তা, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো কার্গো হ্যান্ডেলিংয়ে যুক্ত হবেন না তারা। আমরা সরকারের এই রাজস্ব খাত ঢাকা কাস্টম হাউস টোটালি অচল করে দিয়েছি। আমাদের এই আন্দোলন ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত এই আইনকে বাতিল না করেছে। এদিকে কার্গো ভিলেজের ভেতরের পণ্য জটের খোঁজ নিতে গেলে মেলেনি অনুমতি। কেন ভাই রেগে যাচ্ছেন কেন? ভেতরে তো পারমিশন নাই, এটা আমরাও বুঝি। পারমিশন না নিয়ে আমরা ভেতরে যেতামও না। বাট আপনি এইখান থেকে বের করে দিচ্ছেন কেন আমাদেরকে? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি জিএম পর্যন্ত দিতে, এখন তো উনিও দিচ্ছেন না। এখন তারপরে আর কি করবেন আপনি, সেটা আপনার ব্যাপার। তাদের এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন আমদানি রফতানিকারকরা। বিমানবন্দরে পণ্য জটের কথা মানলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঢাকা কাস্টম হাউসের কেউ। পরিস্থিতি ঘোলাটে করে বড় অঙ্কের মাশুল গোনার আগেই সমস্যা সমাধানে NBR ও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। CNF এর ডেডলকের কারণে যদি আসলে ইমেজটা একটু ক্ষতিগ্রস্ত হয়,
এবং পণ্যটা যদি যথাসময়ে ক্রেতার শেলফে না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন অর্ডার বাতিল হবে। যত দ্রুত সম্ভব এটা আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। ঢাকা কাস্টম হাউসের মাধ্যমে প্রতিদিন রাজস্ব আয় হয় প্রায় 60 লাখ টাকা। সে হিসেবে গেল 3 দিনে 1,20,00,000 টাকা রাজস্ব পায়নি সরকার। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ পার্লামেন্টের নতুন অধিবেশন উদ্বোধন করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। উদ্বোধনী ভাষণে তিনি আগামী 1 বছর দেশ পরিচালনায় ব্রিটিশ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়াও কথা বলেন উত্তপ্ত মধ্যপ্রাচ্য, রাশিয়া ইউক্রেন ইস্যুতে। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিও জোর দেন। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস থেকে রাজকীয় ঘোড়ার গাড়িতে করে বের হন রাজা তৃতীয় চার্লস। সঙ্গে ছিলেন তার স্ত্রী রানী ক্যামিলা। এ সময় রাস্তার দুপাশে রাজা রানীকে এক নজর দেখার অপেক্ষায় হাজারো মানুষ। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন করতে বুধবার ওয়েস্টমিনস্টার প্যালেসে যান রাজা তৃতীয় চার্লস। এ সময় রাজার উপস্থিতি বোঝাতে ব্রিটিশ পতাকা অর্ধনমিত রাখা হয়, ওড়ানো হয় রাজকীয় পতাকা। পরে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে প্রবেশ করেন রাজা তৃতীয় চার্লস। এরপর পার্লামেন্টে ভাষণ দেন। আগামী 1 বছর দেশ পরিচালনায় ব্রিটিশ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন রাজা। রাজা তৃতীয় চার্লসের ভাষণে স্থান পায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইস্যুও। ইসরায়েল ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাতের কথা উল্লেখ করে সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি জোর দেন তিনি। এদিন ইউক্রেন ইস্যু নিয়েও কথা বলেন রাজা তৃতীয় চার্লস। যুক্তরাজ্যের তরফ থেকে দেশটিকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানান রাজা। রাজা তৃতীয় চার্লসের ভাষণের পর শুরু হয় ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মেয়াদ পূর্ণ করে আরও প্রায় 3 সপ্তাহ বেশি ক্ষমতায় থাকছে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি। সবকিছু ঠিক থাকলে 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। তবে এজন্য লাগবে ফিফার অনুমোদন। তবে নির্বাচনের তফসিল ঘোষণা এবং আনুষঙ্গিক আরও যেসব কার্যক্রম আছে তা কবে থেকে শুরু হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। বাফুফের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তার মতামত দেবেন সদস্যরা। তবে এমন বৈঠকেও থাকার সময় হয়নি বেশ কজন সদস্যের। তাদের মধ্য থেকে আলাদা করে বললে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি এবং সহসভাপতি কাজী নাবিল আহমেদের নাম আসবে সবার আগে। অবশ্য তাদের ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কাজী সালাউদ্দিনের নির্বাহী কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী 26 অক্টোবর হবে বাফুফের পরবর্তী নির্বাচন। তবে সমস্যা হলো 3 অক্টোবর মেয়াদ পূর্ণ করবে বর্তমান কমিটি। তাই 3 সপ্তাহ পর নির্বাচন করতে লাগবে ফিফার অনুমোদন। We could do it. So best time board has decided যে 3 সপ্তাহ পরে 26 অক্টোবরে ইলেকশন আমরা করব উইথ দ্য পারমিশন অফ ফিফা। শুরুতে গুঞ্জন ছিল সেপ্টেম্বরে নির্বাচন শেষ করতে চায় বাফুফে, যার আনুষঙ্গিক কাজ করতে হবে অগাস্ট থেকে। শোকের মাসে এ ধরনের আনুষ্ঠানিকতা এড়িয়ে যেতে চায় বাফুফে। এছাড়াও অক্টোবরে আছে নারী টি-20 বিশ্বকাপ। নির্বাচন পেছানোর কারণ হিসেবে এই বিষয়টিও বিবেচনায় রেখেছে বাফুফে। শোকের মাস অগাস্ট মাস থেকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয়, যে জন্য এটাকে শিফট করা হয়েছে সেপ্টেম্বরে। তারিখ ঘোষণায় নির্বাচনী বাতাস এখন ফুটবল ফেডারেশনে। তবে আবারও বাফুফে সভাপতি পদে নির্বাচনে অংশ নেবেন কিনা কাজী সালাউদ্দিন, এই প্রশ্নটি এড়িয়ে গেছেন সাবেক এই কিংবদন্তি ফুটবলার। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ প্রধানমন্ত্রীর। বললেন, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করলে হতাশ হবে না কেউ। হত্যায় জড়িতদের বিচারের ঘোষণা। গায়েবানা জানা যায় বিএনপি পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া নাটক সাজিয়ে বিভ্রান্ত করছে সরকার। বললেন মির্জা ফখরুল, আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি আওয়ামী লীগের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।